শুভেচ্ছা সবাইকে। আমি ইফাদুল হক, জাস্ট আরবানের কো-কনভিনার এবং ফ্যাকাল্টি অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড পলিসি, স্মিথ কলেজ ইউএসএ। আমি হাউজিং এবং এনভায়রনমেন্ট নিয়ে অনেক বছর ধরে গবেষণা করছি, কাজ করছি। স্পেসিফিক্যালি বাংলাদেশের নগরায়ন আমার চিন্তা এবং লেখালেখির একটা ফোকাস এরিয়া। এবং আমাদের এই আজকের জাস্ট আরবানের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা ন্যায্য আবাসন নিয়ে কথাবার্তা বলবো এবং ন্যায্য নগরায়নের আলাপ আলোচনা করব। এবং সেটার সাথে সেটার একটা পরিপ্রেক্ষিত আমি প্রথমে আপনাদের সবার কাছে উপস্থাপন করব এবং তারপরে আমরা আমাদের সাথে যারা আছে তাদেরকে ইন্ট্রোডিউস করব এবং আমরা অনুষ্ঠানে ঢুকে যাব। সো বাংলাদেশের নগরায়ন নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমেই তাহলে জিজ্ঞেস করা লাগবে যে বাংলাদেশের নগরায়নের বৈশিষ্ট্যটা কি, এর প্রধান বৈশিষ্ট্যটা কি। এবং আমাকে যদি এটা জিজ্ঞেস করা হয়, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নগরায়নের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা এক ধরনের অন্যায্য নগরায়ন। এই এই রকম যে নগরায়ন আমাদের যেটা চলছে, এর মধ্যে গরিবদের কোনো জায়গা নাই, নারীদের কোনো জায়গা নাই, শিশুদের কোনো জায়গা নাই, প্রতিবন্ধীদের কোনো জায়গা নাই, আদিবাসীদের কোনো জায়গা নাই, এবং বিভিন্ন রকম পুরুষদেরও কোনো জায়গা নাই। তার মধ্যে নদী, জলাভূমি, বিড়াল, পাখি, এই যে মানুষবাদে যে কমিউনিটিগুলো আছে, তাদেরও আসলে কোনো জায়গা নাই এই নগরায়নের, বাংলাদেশের নগরায়নে। এবং এই সমস্যাগুলি আমরা 71 থেকে 24, এই পুরো সময়টা এবং এর পরেও আমরা এইরকম নগরায়নের মধ্যে দিয়ে যাচ্ছি। এই অন্যায্য নগরায়নের চেহারা পাল্টাচ্ছে না। সো আমাদের হাতে হাতে আসলে অনেক কাজ, যদি আমরা ভালো শহর তৈরি করতে চাই। সো আজকে আমরা একসাথে হচ্ছি ন্যায্য আবাসন নিয়ে কথাবার্তা বলার জন্য। আম, আমরা সবাই জানি যে বাংলাদেশে এবং আম, ঢাকার মধ্যে একটা বিশাল বড় আবাসনের সংকট আছে। সেখানে একটা অসমতা, এক ধরনের অন্যায্যতা কাজ করে। এবং আম, ঢাকার বেশিরভাগ মানুষ আসলে ইনফর্মাল হাউজিং এর উপরে নির্ভর করে। ইনফর্মাল বলতে আমরা অনানুষ্ঠানিক হাউজিং বা অপ্রাতিষ্ঠানিক হাউজিং এর কথা বলছি। আম, এবং তারা এরকম একটা আহ, অপ্রাতিষ্ঠানিক বন্দোবস্তের মধ্যেই তারা বসবাস করছে। এবং এই ক্ষেত্রে যেটা আমরা আরো জানি সেটা হচ্ছে যে এখানে যে রাষ্ট্রীয় এজেন্সিগুলো আছে, তাদের মধ্যে এক ধরনের নেগলেক্ট বা এক ধরনের উদাসীনতা খুব মানে সাধারণ একটা ব্যাপার। উদাসীনতা কাজ করে আমাদের আবাসনের প্রায়োরিটিগুলো নিয়ে। আম, এবং এটার একটা বড় কারণ এরকম যে রাষ্ট্রযন্ত্রগুলো আমাদের এখনো একটা কলোনিয়াল মডেলের মধ্যে চলে। এবং সাধারণ মানুষের যে দৈনন্দিন অভিজ্ঞতা, তাদের যে দৈনন্দিন জ্ঞান এবং তাদের যে বিভিন্ন রকম আম, চাহিদা, সেগুলোকে উপেক্ষা করে চলে। সো এই সবগুলো জিনিসের সাথে আমরা আরো জানি যে এই শহরটা দ্রুত খুবই দ্রুত বাড়ছে। এর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আহ, বিভিন্ন রকম পরিবেশগত কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে অনেক মাইগ্রেন্টস এই শহরের দিকে আসছে। আবার শহরের পরিবেশেরও একটা বেহাল অবস্থা। আম, এবং এর পাশাপাশি আমরা যেহেতু একটা পুঁজিবাদী অর্থনীতির মধ্যে আছি, এখানে জমিকে, ল্যান্ডকে বাণিজ্যিকরণ করা হয় এবং ল্যান্ডের একটা বিশাল বড় স্পেকুলেশন চলে এখানে। এবং সেটার মধ্যেও আমাদের শহরের যে এক্সপ্যান্ডিং এরিয়াগুলা, সেই জমিগুলো পড়তেছে, ভিতরের জমিগুলো পড়তেছে। এবং সেখানে আমরা দেখতেছি যে জেন্ট্রিফিকেশনের একটা বিশাল বড় প্রবলেম তৈরি তৈরি হয়ে গেছে। এবং জেন্ট্রিফিকেশন বলতে আমরা কি বুঝি? জেন্ট্রিফিকেশন বলতে আমরা বুঝাচ্ছি যে জমির দাম বেড়ে যাচ্ছে, সাথে সাথে ভাড়া বেড়ে যাচ্ছে, কিন্তু মানুষের আয় রোজগার বাড়তেছে না। তখন তার উপরে যে চাপ তৈরি হচ্ছে, তাকে হয়তো বাড়ি ছাড়তে হচ্ছে। আহ, এটাই জেন্ট্রিফিকেশন। যেমন মেট্রো রেল তৈরি হওয়ার পর জমির জমির দাম এর আশেপাশে অনেক বেড়ে গেছে, এবং এর একটা জেন্ট্রিফিকেশন এফেক্ট তৈরি হয়ে গেছে এখন। এবং আমাদের যে পেরি আরবান এরিয়াগুলা, শহরের আশেপাশের এলাকাগুলা, সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জমির দাম অনেক বেড়েছে গত কয়েক বছরে। এবং আম, আহ, এগুলো বলার সময় তো আমাদের এটাও বলা লাগবে যে
সে অনেক সময়তে আমরা রাষ্ট্রের কাছ থেকে দেখেছি যে বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া তৈরি করার জন্য, ল্যান্ড ডেভেলপমেন্ট করার জন্য, হাউজিং ডেভেলপমেন্ট করার জন্য। এটা এখন পূর্বাচল বলি বা উত্তরার যে নতুন অংশগুলো তৈরি করা হচ্ছে সেগুলোর কথাই বলি। কিন্তু সেগুলো আসলে যে কতটা মানুষকে সাপোর্ট করছে বা কতটা আসলে আমাদের আবাসনের প্রবলেমটাকে সলভ করতে পারছে, এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। সো এই কনটেক্সটে গত 20 থেকে 30 বছরে আমরা আরো দেখেছি যে গভর্নমেন্ট অনেক সময়তে উন্নয়নের নামে মানুষকে উচ্ছেদ করেছে। আমাদের বস্তিবাসীরা যারা আছে, এবং বস্তি আসলে একটা নিম্ন আয়ের মানুষের আবাসনের একটা বন্দোবস্ত, একটা ব্যবস্থা। আহ, সেটা একটা বসতি। বস্তি না বলে আমরা সেটাকে বসতি বলতে পারি। সেই বসতিগুলোকে উন্নয়নের নামে উচ্ছেদ করা হয়েছে। অনেক অনেক কমিউনিটিকে বাস্তুচ্যুত করা হয়েছে। অনেক সময়তে সৌন্দর্যের নামেও তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, যেমন হাতিরঝিল টাইপের সুন্দর লেক ফ্রন্ট তৈরি করার জন্য তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। কিন্তু তার পাশাপাশি তাদেরকে যে আম, তাদের যে আবাসন দরকার সেগুলা দেয়া হয় নাই। মানে ইন মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেই স্কেলে দেওয়ার দরকার সেই স্কেলে দেওয়া হয় নাই। কারণ এর মধ্যে আমরা আবার কোভিডের পরে দেখেছি যে গভর্নমেন্ট কিছু উদ্যোগ নিয়েছিল, যেমন মিরপুরে বস্তিবাসীদেরকে রিসেটল করার জন্য একটা উদ্যোগ উদ্যোগ নেওয়া হয়। আম, সেখানে বস্তিবাসীদেরকে অ্যাপার্টমেন্টস দেওয়া হয়। প্রায় মনে হয় 500 পরিবারকে সেখানে রিসেটল করা হয়। আবার তারও আগে আমরা আরেকটা উদ্যোগের ব্যাপারে জানি যে ভাসানটেক নামে আরেকটা প্রকল্প তৈরি করা হয়েছিল। আম, কিন্তু এটা ক্লিয়ার এই সব উদ্যোগগুলো থেকে, এই উদ্যোগগুলোর ঘটনা দেখে যে এগুলো আসলে ইনাফ না। আম, ভাসান ভাসানটেকের কথা যদি বলি, সেটা তো একটা ফেইলড একটা প্রকল্প। আম, এটা নিয়ে অনেক লেখালেখি আছে, আমিও লেখালেখি করেছিলাম। মিরপুরে যেটা করা হয় সেটা, এবং সেটা নিয়েও আরো অনেক কন্ট্রোভার্সি আছে। কিন্তু আমি যদি ধরেন এই কন্ট্রোভার্সিগুলোর মধ্যেও না ঢুকি, জাস্ট ঢাকার কনটেক্সটে, যেখানে ঢাকাতে বিভিন্ন জরিপে দেখা যায় যে আমাদের আসলে এখানে 5,000-এরও বেশি বস্তি আছে। সো সেখানে এই 500 ইউনিট আসলে কিছুই না। আহ, এই স্কেলে যদি আমরা রিসেটেলমেন্ট চিন্তা করি, এই স্কেলে যদি আমরা ন্যায্য আবাসন চিন্তা করি, তাহলে আমরা আসলে আবাসনের সংকটটা কমাতে পারবো না। সো আমরা যদি নিম্ন আয়ের মানুষদের আবাসনের ন্যায্যতা নিয়ে কথা বলতে বসি, এই সব কিছু আমি যা বললাম এইটা আমাদের প্রেক্ষাপট। এই জায়গায় আমাদের নতুন চিন্তা করা লাগবে। এই জায়গায় আমাদের নিজেদেরকে সংগঠিত করা লাগবে। এই জায়গায় আমাদের নতুন আলাপ তৈরি করা লাগবে ন্যায্য আবাসন নিয়ে। তো আজকে আমাদের সাথে জয়েন করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে যারা আছে আজকে, আহ, তার মধ্যে থেকে আমি প্রথমে আম, স্বাগত জানাচ্ছি মাহমুদা আলমকে। মাহমুদা আলম হচ্ছে প্ল্যাটফর্ম অফ কমিউনিটি অ্যাকশন অ্যান্ড আর্কিটেকচারের কো ফাউন্ডার এবং আর্কিটেক্ট, এবং জাস্ট আরবানের সদস্য। আম, পোকাদের আসলে অনেকগুলা খুবই মজার মজার কাজ আছে। তার মধ্যে আমি বলবো যে ওনারা কমিউনিটিকে এঙ্গেজ করে কিভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে অনেক চমৎকার উদাহরণ, প্রক্রিয়া এবং মডেলস তৈরি করেছে গত অনেক বছরে। এবং সো মাহমুদা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আম, এবং আম, আমাদের সাথে আরও আছে আভিয়া নাহারিন, পিএইচডি ক্যান্ডিডেট, জিওগ্রাফি, সিরাকিউস ইউনিভার্সিটি, ইউএসএ। এবং আভিয়া নাহারিনও জাস্ট আরবানের সদস্য। আভিয়া বর্তমানে আরবান ওয়াটার জাস্টিস নিয়ে গবেষণা করছেন। আম, আভিয়া আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। আহ, এবং সো অনেক ধন্যবাদ আভিয়া আজকের অনুষ্ঠানটা ফেসিলিটেট করার জন্য। আমি তাহলে এখন আপনাকে মাইকটা দিচ্ছি। ধন্যবাদ ইফাত, এত সুন্দর করে আমাদের পডকাস্টটা আজকে শুরু করে দেওয়ার জন্য। তো আমি সময় নষ্ট না করে আমি
সরাসরি প্রশ্নর দিকেই চলে যাব। তো মাহমুদা, যেহেতু আপনি বেশ কয়েক বছর ধরে মাঠ পর্যায়ে ন্যায্য বাসস্থান নিয়ে কাজ করছেন, এবং আপনি খুব সামনাসামনি, আমি আর ইফাত হয়তো একটু দূর থেকে দেখেছি যে অন্যায্য আবাসনের অবস্থা, আপনি খুব কাছ থেকে ব্যাপারগুলো দেখেছেন। আপনি নিম্ন আয়ের মানুষ যারা এরকম আহ, নিম্ন আয়ের বাসস্থানে থাকেন, তাদের সাথে আপনি প্রতিনিয়ত কাজ করেছেন। তো আপনার এক্সপিরিয়েন্সের আদলে আমার যে কটা প্রশ্ন থাকবে আপনার কাছে, যে আসলে কিভাবে একজন নিম্ন আয়ের মানুষ ঢাকার মতো এরকম একটা ব্যয়বহুল শহরে এসে তার বাসস্থানটা সে এনশিওর করে। আর আরেকটা প্রশ্ন থাকবে যে সরকারি খাত এবং বেসরকারি খাত দু জায়গা থেকেই তাদের কি ধরনের রেসপন্স আসে, পার্টিকুলারলি সরকারের পক্ষ থেকে তাদের তারা কি ধরনের ব্যবস্থা করে থাকে নিম্ন আয়ের মানুষকে এই ঢাকার মতো একটি ব্যয়বহুল শহরে, একটি পুঁজিবাদী শহরে আহ, বাসস্থানের ব্যবস্থা করার জন্য। এবং আমার যতদূর জানা যে সরকারের দুটো এজেন্সি আছে, রাজুক এবং ঢাকা সিটি কর্পোরেশন। তো ঠিক আহ, আহ, আমরা ঠিক জানি না যে এই দুটো সংস্থার কাজ আসলে কি when it comes to providing house for poor people in ঢাকা। তো এই দুটো সংস্থার সাথে যদি আপনার কাজ থেকে থাকে বা আপনি যা জানেন তাদের কাজকর্মের বিষয়ে আমাদেরকে যদি একটু বলেন, তাহলে মানে দর্শকদের সুবিধা হবে বুঝতে যে আসলে ন্যায্যতা যখন কেউ চেতে যাবে সরকারের থেকে, এই এজেন্সিগুলোর মাধ্যমে আমরা যেতে পারি কিনা। তো এই কটা প্রশ্নই আমার আপনার কাছে আপাতত, তারপরে দেখি কেমন যায় আজকের আড্ডা আমাদের। ধন্যবাদ আবিয়া। খুব ভালো কিছু প্রশ্ন আহ, আপনি আমাকে করেছেন। প্রথমেই যদি বলি, আপনি প্রশ্ন করেছিলেন যে একজন দরিদ্র মানুষ যদি এই শহরে কাজের সন্ধানে আসে বা অন্য কোনো প্রয়োজনে আসে, তারপর আসলে সে নিজে নিজে কিভাবে এনশিওর করে তার বাসস্থান হলো। তো এইটা আম, কিছুটা ইফাদ একটা খুব সুন্দর করে কথা বলেছে যে বস্তি হিসেবে আমরা যেগুলো বলি এগুলো আসলে নিম্ন আয়ের মানুষের থাকার এক ধরনের বন্দোবস্ত। আমার মনে হয় এটাই সবচাইতে সুন্দর এবং সম্মানের সাথে বলা যায় বস্তি সম্পর্কে। কারণ ওই বস্তি ছাড়া আসলে এই নিম্ন আয়ের মানুষদের যতটা ইনকাম রেঞ্জ আছে, নিম্ন আয়ের মানুষ বলতে তো আমরা হয়তো পুরোটা কল্পনা করতে পারি না যে এই ইনকাম রেঞ্জটা, ইনকামের আসার ধরনটা কিরকম এবং জীবনযাপনটা কিরকম, এটাও অনেক বড়। মানে শুধু নিম্ন আয়ের মানুষ বললে পুরাটা বোঝা যায় না। যেটাই হোক, এখন যেই রেঞ্জটা আছে তাদের যা ইনকাম এবং বাসস্থানের জন্য, আবাসনের জন্য তিনি যা খরচ করতে পারবেন, সেই টাকায় আসলে এই বস্তি বা বসতি গুলো ছাড়া অন্য কোথাও মানুষ আসলে থাকতে পারবেন না, যেগুলোকে আমরা মোর আহ মানে একটু বেটার বা ওই রকম মনে করে থাকি। তো আমাদের ঢাকায় বাসস্থানের চাহিদা মূলত পূরণ করছে তো আসলে, মানে আমরা অন্যান্য ইনকাম গ্রুপ যদি তাকাই, মধ্যম আয় বা উচ্চবিত্তদের দিকে যদি তাকাই, এই আবাসনের চাহিদা মূলত পূরণ করছে হচ্ছে একদম ইন্ডিভিজুয়াল মানুষজন, যাদের হয়তো একটা জমি ছিল, ওইখানে সে বাড়ি করলো, বাড়ি করে সে ভাড়া দিচ্ছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় স্টক আবাসনের ইয়ে করার জন্য, আবাসনের সাপ্লাইটা দেওয়ার জন্য। এবং এই স্টকের ভেতরে আসলে নিম্ন আয়ের মানুষের বাসা ভাড়া করে থাকার কোনো উপায়ই নেই। বিভিন্ন বসতি যেইগুলোতে আমরা কাজ করছি, এগুলোতে আমরা সাধারণত দেখি 2,500 থেকে 4,000 টাকার মধ্যে মানুষ বাসা, একটা ঘর ভাড়া নিয়ে থাকে। কখনো কখনো ওই ঘরের সাথে হয়তো পার্সোনাল টয়লেট থাকতে পারে, বা বেশিরভাগ ক্ষেত্রেই কয়েকটা ঘর, টয়লেট, পানির পয়েন্ট, রান্নার জায়গা, এই জিনিসগুলো শেয়ার। 2,500-এর নিচেও মানুষ আহ আসলে থাকে, সেই ক্ষেত্রে ওরকম মাটি ভাড়া নেয়, ইভেন ঘর ভাড়াও না। আহ কারো একজনের কাছ থেকে সে মাটি ভাড়া নিয়ে কোনো রকমে একটা আহ মাথা গোঁজার ঠাঁই তৈরি করে নিয়ে উনি ওখানে থাকে, তো তখন হয়তো উনি আরো কম ভাড়া। সো আমাদের একদম নিম্ন আয়ের একটা বড় অংশের, যদি আমরা
এখন এরকম জানি যে আবাসনের ক্ষেত্রে তার ব্যয় করার সক্ষমতা হচ্ছে 2,500 থেকে 4,000। এর বাইরে যেটাই হবে, সে যদি খুব ভালো সুযোগ সুবিধা না পায়, তাহলে ওই এর বাইরের যেই সুবিধাটাই হোক না কেন সেটা সে ছেড়ে আসবে। তো সাধারণত যেটা হয়, আহ এখন আমি চলে যাচ্ছি যে সরকারি আর বেসরকারি খাত থেকে আসলে নিম্ন আয়ের এই আবাসনগুলোর কতটুকু সাপ্লাই আসে। তো সরকারি খাত থেকে আমরা গত 15-20 বছরের মধ্যে এমন কিছু প্রজেক্ট দেখেছি যেগুলো নিম্ন আয়ের মানুষের জন্য তৈরি করা ছিল, মানে লো ইনকাম হাউসিং প্রজেক্ট নামে। আহ আহ, ইফাদ দুটোর কথা মেনশন করেছে, ভাসানটেক এবং মিরপুরে। তারপরে রাজুকের যেটা উত্তরাতে প্রকল্প, এটাকে বলা হয় লো ইনকাম এন্ড মিডল ইনকাম হাউজিং। আহ এছাড়া এনএইচ এর আছে। তো এইরকম যে হাউজিং গুলা আছে, তারা এটা ওনারকে দিয়ে দেওয়া হোক বা ভাড়া হিসেবে দেওয়া হোক, এটা কখনোই এই রেঞ্জের মধ্যে রাখতে পারবে না, 4,000-এর মধ্যে রাখতে পারবে না। তো তখনই কি হবে, 4,000-এর বেশি যখন এই মানুষকে ভাড়া দিতে হবে, উনি তখন এই ভাড়াটা অন্য আরেকজনের কাছে দিয়ে নিজে আবার বস্তিতে চলে যাবে। এই কারণে এই এই সাপ্লাইটা আসলে যা দরকার সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ না। এখন সরকারি ক্ষেত্রে তো আমরা তাও কিছু প্রজেক্টের নাম জানি, যেটা রাজুকের, ওটা নিয়ে আমরা আরো বিশদ আলোচনা করতে পারবো, যেটা দরিদ্র বসতির জন্য হাউজিং বলার পরেও আদৌ এখানে দরিদ্র মানুষরা থাকছে কিনা। আর বেসরকারি খাত থেকে যেটা হয়, আহ আরো বেশ কিছু বছর আগে বেসরকারি এনজিও গুলোর ক্ষেত্রে যদি আমরা বলি, ইউএনডিপি বা ব্র্যাক, এই দুইটা এনজিও হচ্ছে আরবান প্রোগ্রামের মাধ্যমে হাউজিং নিয়ে কিছু কাজ করার চেষ্টা করেছিল। কিন্তু ঢাকা যেহেতু অনেক কমপ্লিকেটেড, মানে ঢাকায় বেশিরভাগ মানুষ যারা দরিদ্র বসতিতে থাকে, তারা আসলে নিজের জায়গার উপরে থাকে না। তো এনজিওদের পক্ষে আসলে অন্যের জায়গার উপরে একটা প্রকল্প পরিকল্পনা করা, এটা খুব ডিফিকাল্ট, কারণ ওদের চিন্তা করতে হয় এই প্রকল্পতে মানুষরা আদৌ থাকতে পারবে কিনা, ওদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে কিনা, প্রকল্পের একটা বড় অংশ, বড় আর্থিক সহায়তা প্রকল্পে ইনভেস্ট করার পরে মানুষদেরকে উচ্ছেদ করে দেওয়া হবে কিনা, আদৌ এটা অন্যের জায়গার উপর এই প্রকল্প আসলে বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাশ হয়ে আসবে কিনা। এই সব জটিলতার কারণে ইউএনডিপি এবং ব্র্যাকের হাউজিং প্রকল্পগুলো আসলে ঢাকায় নাই, কোনোটাই না। একদম প্রথমেই ঢাকা এবং চট্টগ্রামকে এই যে কোনো ধরনের হাউজিং প্রকল্প ডিজাইন থেকে বাদ দেওয়া হয়, এবং অন্যান্য জায়গায় যেখানে দরিদ্র মানুষও ছোট প্লট হয়তো ওন করে, ওরকম জায়গায় আসলে ইউএনডিপি বা ব্র্যাক বা অন্যান্য এনজিও গুলাও হাউজিং নিয়ে কাজ করে। এখন আমাদের যেই ঢাকায় আমাদের যেই কয়েকটা সরকারি এজেন্সি আছে, তার মধ্যে রাজুক আর এনএইচএ, এই দুটো তো গণপূর্ত অধিদপ্তরের আন্ডারে, এবং এই দুটোর মধ্যে এনএইচএ এর আসলে কার্যাবলীর মধ্যেই উল্লেখ করা আছে যে আহ ওনাদের কাজ করার কথা দরিদ্র, মানে স্বল্প আয়ের মানুষদের জন্য, বেশিরভাগ আসলে ওনাদের স্বল্প আয়ের মানুষজনের জন্যই করার কথা। ওনাদের কার্যাবলীর মধ্যে অত বেশি মধ্যম বা অন্যান্য হাউজিং এর কথা উল্লেখ নাই। এটা একদমই সঙ্গত কারণেই, কারণ অন্যান্য গুলো তাও বাজারের মাধ্যমে স্টকটা কিছুটা হলেও সাপ্লাই হচ্ছে। তো ওনাদের হচ্ছে দরিদ্র আবাসন নিয়ে কাজ করার কথা এনেছে। আর রাজুকের, আমি যতটুকু বুঝি যে রাজুকের আসলে ডিরেক্ট হাউজিং প্রকল্প করা ওনাদের কাজের অংশই না। ওনাদের কাজের অংশ একদম বৃহত্তর ভাবে ঢাকার ভূমি ব্যবস্থাপনা, নিয়ম নীতি, এইগুলো নিয়ে যত স্ট্র্যাটেজিক প্ল্যানিং, স্পেশাল প্ল্যানিং, এগুলো করা, এবং এগুলোর রেগুলেশন বজায় রাখার জন্য, রেগুলেশন অনুযায়ী সব কাজ হচ্ছে কিনা সেইটা দেখার জন্য বিভিন্ন ধরনের সক্ষমতা তৈরি করা, এইটা হচ্ছে রাজুকের কাজ। তারপরেও রাজুক এরকম উত্তরা প্রকল্প করেছে, পূর্বাচলে বড় প্রকল্প করেছে, যেটা হচ্ছে আবাসিক এলাকার প্রকল্প। আর সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে সার্ভিসেস গুলো এনশিওর করা। তো সিটি কর্পোরেশন রোড, ড্রেনেজও সবসময় সিটি কর্পোরেশন না, ওটা আবার ওয়াসার সাথে কানেক্টেড।
ইলেকট্রিসিটি, এই সার্ভিসেস গুলো হচ্ছে সিটি কর্পোরেশন এটা নিয়ে কাজ করে। আবার সিটি কর্পোরেশন হাউজিং নিয়ে কাজ করে বলতে, সিটি কর্পোরেশনের নিজস্ব যারা আহ কর্মচারী আছে, যারা বিভিন্ন ধরনের পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করেন, তাদের জন্য সিটি কর্পোরেশন বিভিন্ন ধরনের বরাদ্দ দিয়ে থাকে। সেটা একদম সাময়িকও হতে পারে, অথবা কিছু আমরা একদম রিসেন্ট প্রজেক্ট দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায়, ওগুলা হচ্ছে ওই আহ, পরিচ্ছন্ন কর্মীদের জন্য করা সিটি কর্পোরেশনের হাউজিং প্রজেক্ট। আবাসনের ক্ষেত্রে দরিদ্র বসতিতে যেটা, মানে আমি প্রথমেই যেটা বলে শুরু করলাম, এই যে আহ দরিদ্র বসতি বলতে আসলে মানুষের যারা আছেন, যারা বিভিন্ন ধরনের বসতি বা বস্তিতে থাকেন, তাদের জীবনটা কিরকম, তাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা গুলো কিরকম, এইটা সম্পর্কে যারা সরকারি বা বেসরকারি ভাবে কিছুটা কাজ করছে, আমার মনে হয় যে এইখানে এই ধারণাটাই নাই আসলে দরিদ্র বসতিতে মানুষের আহ জীবনযাপনটা কিরকম। এইখানে যে ইনফরমেশন একটা বিশাল গ্যাপ থাকে, আন্ডারস্ট্যান্ডিং এর একটা বিশাল গ্যাপ থাকে, সেই কারণেই আমরা যখন সরকারি প্রকল্প দেখতে পাই তখন দেখি যে এটা হচ্ছে বেশ হাই রাইজ কিছু বিল্ডিং হয় ইউজুয়ালি, ফ্ল্যাটের ধারণা থেকে নকশাগুলো তৈরি করা হয়, এবং সেইটা খরচ কমানোর চেষ্টা করা হয়, কনস্ট্রাকশনের খরচ কমিয়ে বা কনস্ট্রাকশনের দিকে হয়তো সরকারি কোনো সাবসিডি দিয়েও। আলটিমেটলি এটা আসলে মানুষের ওই জীবনযাপনকে রিফ্লেক্ট করতে পারে না, এবং তার অর্থনৈতিক সক্ষমতাকেও রিফ্লেক্ট করতে পারে না। তো সেই কারণে যেগুলো দরিদ্র বসতির জন্য নকশা করা হয়, ওগুলো কখনোই দরিদ্র বসতির হাতে এসে আর পৌঁছায় না। একদম প্রাথমিকভাবে যে অ্যালোকেশন, একটা দরিদ্র হাউজিং প্রকল্পের অ্যালোকেশন কিভাবে হলো, সেখানে যদি কিছুটাও মানে আহ চ- ছল চতুরতার সাথে যদি কখনো কখনো কিছু মানুষের নাম ঢুকেও যায়, পরে আস্তে আস্তে ওই আহ দরিদ্র বসতের মানুষের নামগুলো সবার আগে বাদ পড়ে যায়। মানে ওইরকম জেন্ট্রিফিকেশনেরই একটা ইফেক্ট, যে আমি যখন আমার ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে পারছি না, তখন আমি আসলে যে অ্যালোকেশনটা পেলাম সেটা হয় আমি বিক্রি করে দেব, অথবা আমি অন্য কারো কাছে ভাড়া দিয়ে আমি আবার কম খরচের আরেকটা জায়গায় আমাকে যেতে হবে, কারণ আমার তো এখান থেকে আরেকটু ইনকাম বেড়ে আমার পুরো পারিবারিক ইনকামটা একটু বাড়লো, এরকম একটা করতে হবে। তো আমার মানে একদম প্রাথমিক ইয়েটা হচ্ছে যে দরিদ্র মানুষের জীবনটা আসলে পুরোপুরি ভাবে বোঝে বা এটা নিয়ে এনাফ গবেষণা হয়, স্টাডি হয়, এই ঘটনাটাই আসলে সরকারি সংস্থাগুলোর মধ্যে হয় না। হ্যাঁ, মাহমুদা, ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে আসলে বোঝানোর জন্য যে আসলে কোথায় সমস্যাগুলো। আমি আমার পড়াশোনার প্রেক্ষিতে এবং আমি নিজের জীবন থেকেও যেটা দেখেছি যে ঢাকা শহরে দরিদ্র জনগোষ্ঠী একটা অদৃশ্য জনগোষ্ঠী, একটা ইনভিজিবল পপুলেশন। আমরা তাদের সাথে ওঠা বসা করি, আমরা তাদের সাথে কাজ করি, তারা আমাদের কোলিগস, তারা আমাদের নেইবার, আমাদের প্রতিবেশী তারা, কিন্তু কোথায় জানি তাদেরকে আমরা দেখি না। আমরা শুধু আমাদের আমাদের মধ্যবিত্ত আমরা যারা মধ্যবিত্ত, আমরা মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের দেখে থাকি, এবং এসব মানুষের সাথে আমাদের প্রতিনিয়ত ওঠা বসা আছে, কিন্তু কোথায় যেন তাদের তাদের আহ, ঘটনাগুলো, তাদের স্টোরিগুলো, তাদের প্রতিনিয়ত তারা কি ধরনের সমস্যা দিয়ে যাচ্ছে, এটা আসলে আমরা বুঝতে পারি না, আমরা তাদের সাথে এটা নিয়ে কথাও বলি না। তো আহ, আজকের পডকাস্টের শেষে আমরা একটু সমাধানের দিকে যাব, যে কি কি আমরা সমাধান হতে পারে নিম্ন আয়ের মানুষের বাসস্থানের ক্ষেত্রে। কিন্তু তার আগে আরেকটু ভালো করে বোঝার জন্য আমি রাজুকের একটা প্ল্যান, রাজুক যদিও একটি নিয়ন্ত্রক সংস্থা, তার ওরকম হাতে কাগজে কলমে এখতিয়ার নেই বাসস্থান করার নিম্ন আয়ের মানুষদের জন্য, তবুও তারা 214 একর জমিতে উত্তরার মতো একটা জায়গায় তারা আহ, অনেকগুলো ভবন নির্মাণ করে ফেলেছে, প্রায় 80টার মতো, এবং সেখানে অলরেডি মানে 1000টার মতো ফ্ল্যাট হয়ে গেছে। এবং সেই প্রজেক্টটা একটি বিশাল ব্যয়বহুল প্রজেক্ট, 3000 কোটি টাকার মতো বোধহয় লেগেছে এই প্রজেক্টটা কমপ্লিট করতে।
কিন্তু এই প্রজেক্টটা আমি বলবো এটাকে একটা ফেইল্ড প্রজেক্ট। এই প্রজেক্টটা একটা অসফল প্রজেক্ট। যদিও এখানে মানুষ বসবাস করছে, কিন্তু এখানে নিম্ন আয়ের মানুষের বসবাস করার জন্য যে আনুষাঙ্গিক যে সুবিধাগুলো লাগে, স্কুল, কলেজ, হাসপাতাল, কমিউনিটি সেন্টার, বাজার, ট্রান্সপোর্টেশন, এগুলা নেই ঠিক মতো। তো ওই প্রজেক্টটার ব্যাপারে যদি আপনি সংক্ষেপে কিছু বলতেন মাহমুদা, তাহলে আমাদের দর্শকদের জন্য আসলে বুঝতে সুবিধা হতো যে কোন জায়গাটায় এই এই যে সরকারি সংস্থাগুলো কোথায় তারা আহ, একটা এখানে ব্যর্থ হচ্ছে, এবং আহ, একটা পুঁজিবাদী সংস্কৃতির সাথে পুঁজিবাদী শহর এবং সমাজের সাথে যে একটি ন্যায্য ব্যবস্থান নিম্ন আয়ের মানুষের জন্য দেওয়া, এই দুইটার মধ্যে আসলে একটা সংঘর্ষ আছে, আমি মনে করি এটা সাংঘর্ষিক। এই জিনিসগুলোর ব্যাপারে যদি সংক্ষেপে আমাদেরকে বলতেন, তাহলে আসলে আমার মনে হয় আমাদের দর্শকরা আরো বুঝতে পারতো ব্যাপারটা। দেখেন, আপনি পুঁজিবাদী, আমাদের যে পুঁজিবাদী পদ্ধতিতে আমাদের সমস্ত ডিসিশন মেকিং আরবান ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই, ওইটারই একটা রিফ্লেকশন আসলে রাজুক প্রজেক্ট। তার মানে একদম একটু ছোট করেই আমি বলি, আমরা প্রথমে যদি জমিকে দেখি এমন একটা জিনিস হিসেবে, ওই যে জমি জমি থেকে আমার ম্যাক্সিমাম, কারণ এটার বাজার মূল্য, ইনফ্লেটেড বাজার মূল্য অনেক বেশি, তাই এটা থেকে আমার একটা ম্যাক্সিমাম আউটপুট বের করতে হবে মনিটারি সেন্সে। মানে জমিটাকে আমি এমন ভাবে সেল করব যেটা মাল্টিপ্লাই হয়ে হয়ে আমি অনেক বেশি টাকা এখান থেকে আগে বের করে আনবো। তো আমার যদি এইটা এই এইভাবেই আমরা আসলে সমস্ত প্রকল্প সবকিছু বাংলাদেশে ডিজাইন করি, সেটা পার্ক হোক, সেটা হাউজিং হোক, সেটা অন্যান্য নাগরিক সুবিধা হোক, যে আগে আমি যা খরচ করবো ওইটা থেকে ম্যাক্সিমাম বের করে আনবো কিভাবে, এবং আমার সংস্থার মাধ্যমে। তো আমি যদি রাজুক হই বা আমি যদি অন্য কোনো সরকারি সংস্থা হই, আমার সংস্থার মাধ্যমে আমি এটা প্রস্তুত করব এবং এটাকে তারপর আমি বিক্রি করব। এইটা হচ্ছে আমাদের সমস্ত সরকারি এজেন্সি গুলার একটা আহ স্বাভাবিক কার্য পদ্ধতি। তো ওইটাই যদি রিফ্লেক্টেড হয় রাজুক প্রজেক্টে, আমি রাজুক প্রজেক্টে এখন অনেক মানুষ থাকছে, সো ওটার আহ অবশ্যই ভালো জিনিসগুলো নিয়ে মানুষ কথা বলছে যে অনেক খোলামেলা আছে, কিন্তু আবার হয়তো কখনো অন্যান্য কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে কিছু ফিডব্যাকও আছে। তো ওই দিকে যাচ্ছি না, আমরা যাই যদি কমপ্লিটলি লো ইনকাম হাউজিং আসলে এটা হয়েছে কিনা সেই পার্সপেক্টিভে। আমরা দেখেছি যে এখানে 60+% আসলে মধ্যম ইনকাম কমিউনিটির মানুষ আসলে এখানে ফ্ল্যাট কিনেছে, এবং বাকি অ্যারাউন্ড 30+ এই ফ্ল্যাট চলে গেছে হচ্ছে বড় লোকদের কাছে। তো এখন এই প্রজেক্টে কিন্তু সত্যিকারে বাজার দরের থেকে এখানে পার স্কোয়ার ফিট প্রাইস কম। এটা আসলে সত্যি যে 1600 স্কোয়ার ফিটের দাম 80 লাখ টাকা। উত্তরার মতো জায়গায় এরকম 5,000 টাকা পার স্কোয়ার ফিটে আসলে ফ্ল্যাট কিনা যায়। তো এই যে সুযোগটা সরকার তৈরি করছিল, সেটা তো আসলে দরিদ্র মানুষের জন্য তৈরি করছিল, কিন্তু গেল না তো দরিদ্র মানুষের কাছে। যখন আমি খরচ কমি, খরচ কমাচ্ছি এই জিনিসটা, তারপর আমি একদম খোলা বাজারে ছাড়ছি জিনিসটা, আহ ওখানে আমার আর কোনো মানে রিগোরিয়াস প্রসেস নাই যে আমি কিভাবে এটা দরিদ্র মানুষের হাতেই রাখবো, তখন তো এটা দরিদ্র মানুষের কাছে গেল না। তো এটা মধ্যম আয় এবং উচ্চ বিদ্যুতের কাছে চলে গেল। তো ওই যে সিলেকশন প্রসেসটাই একদম অ্যাবসেন্ট আসলে এখানে। অল্প কিছু ক্রাইটেরিয়া বাদে যে সরকারি চাকরিজীবী বা এই অল্প কিছু প্রফেশনকে উল্লেখ করা বাদে আসলে যখন অ্যালোকেশন করা হয়, এর বাইরে আর এর কোনো ক্রাইটেরিয়া নেই, অ্যালোকেশন ক্রাইটেরিয়া। তো এটা একটা। 2 নাম্বার হচ্ছে 80 লক্ষ টাকা, সেটা যত কিস্তিতেই হোক, যত বড় সময় ধরেই হোক, এইটা আসলে আমরা যেই দরিদ্র মানুষদের কথা বলছি, সেই দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কোনোভাবেই না। তার মানে আমি হয়তো 1600 স্কোয়ার ফিট 80 লক্ষ টাকায় সেল করছি, কিন্তু তাহলে আমার 1600 স্কোয়ার ফিটই করার কথা ছিল না ইন দ্য ফার্স্ট প্লেস। তখন যে হয়তো এটা একটা একদমই হাউজিং ইউনিটের কি বলবো এন্ড প্রোডাক্ট হিসেবে, এটা তাও আমরা হয়তো একটু বিচার বিবেচনা করতে পারতাম যে এটা দরিদ্র বসতির উপযুক্ত কিনা। এখন তো সেটাই না, মানে এখন 80 লক্ষ টাকা বা 1600 স্কোয়ার ফিট
কোনোটাই আসলে দরিদ্র বসতির মানুষের কাম্য যে না, এটা তো আমরা রেজাল্টেই দেখতে পাচ্ছি। এই পুরো আপনি যেটা বললেন 1,000টা যদি ফ্ল্যাট হয়ে থাকে, সেখানে একজন দরিদ্র পরিবারও নাই যেটা আসলে এই এই সুবিধাটা অ্যাভেল করেছে, যে আমি অল্প টাকার স্কোয়ার ফিটে কিনতে পারছি, এটা অ্যাভেল করেছে। তার মানে হচ্ছে ওই যে যেটা বলছিলাম, যে আসলে দরিদ্র বসতির অর্থনৈতিক অবস্থা, তার জীবনযাপনের পদ্ধতি, এই এইগুলো সম্পর্কে আসলে এই যারা বলছে যে আমরা দরিদ্র বসতির জন্য প্রকল্প করব, তাদের ধারণাই নেই, গবেষণা নাই, বেসলাইন সার্ভে নাই, and তারপরে আরো কি কি হতে পারে সেটা নিয়েও আসলে কোনো এক্সারসাইজ নাই। এটা জাস্ট একদম হয়ে আসছে। মানে আমরা বারবার বলবো যে আমি যদি একজন সরকারি এজেন্সি, আমি বারবার বলবো যে আমি লো ইনকাম প্রজেক্ট করব, বলে বলে আমি একই জিনিস করতে থাকবো। এইটাই হয়ে আসছে কিন্তু অনেক সময় ধরে। সো এইটাই আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে কোনো নতুনত্ব নাই। তারপর আপনি যে বিষয়গুলো বললেন, এখন আমি এক্স্যাক্টলি রাজুক না নিয়ে, রাজুক প্রজেক্ট না নিয়ে বলে, আমি যদি ঢাকার বিভিন্ন ধরনের আবাসন সংক্রান্ত ডিসকাশন, যে এখানে হতে পারে ওখানে হতে পারে, বা ড্যাপে কোন জায়গাগুলো দেখানো হচ্ছে ওগুলো, এবং পুরো বাংলাদেশে যখন এক দরিদ্র বসতির আবাসন বা দরিদ্র মানুষের আবাসন নিয়ে চিন্তা করা হয়, কিভাবে জায়গা সিলেক্ট করা হয় সেটা যদি বলি, বেশিরভাগ সময়ে এটা হচ্ছে একদম ওই শহরের কেন্দ্রের বাইরে কোনো একটা জায়গা, কোনো একটা খালি জায়গা, যেখানে হয়তো অন্য কোনো কিছুই গড়ে ওঠে নাই, বাজারঘাট গড়ে ওঠে নাই, অন্যান্য সুবিধাগুলো নাই, স্কুল কলেজ নাই, এবং ওই দরিদ্র বসতির মানুষকে কাজের জন্য অনেকটা লম্বা পথ পাড়ি দিয়ে হয়তো কেন্দ্রে আসতে হবে, এবং যোগাযোগের কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমও হয়তো ওখানে নাই। কিন্তু এইভাবেই কিন্তু প্রকল্পগুলো গড়ে আসছে। সেটা রাজুক হোক, রাজুক এখন দরিদ্র মানুষ নাও থাকুক, যারাই আছে তাদের জন্য অন্যান্য জায়গায় কানেক্ট করাটা ডিফিকাল্ট। একদম মানে ক্লোজেস্ট নেইবারহুডে আসতেই প্রথমে 50 টাকা লাগে রিক্সা ভাড়া, তারপরে সেখান থেকে হয়তো বাস বা অন্য কিছু ধরা যায়। সো দ্যাট এই এই আসা যাওয়াতে 100 টাকা মিনিমাম, সেটা কোনো দরিদ্র মানুষই হয়তো তার প্রতিদিনের কাজের জন্য খরচ করতে পারবে না। এবং তার মধ্যে 2-3 জন যদি থাকে, যে কেউ স্কুলে যাচ্ছে, কেউ কাজে যাচ্ছে, তাহলে তো খরচটা অনেক বেড়ে গেল। এবং সেম ঘটনাই কিন্তু ঢাকার বাইরে অন্যান্য শহরেও ঘটে। আমরা মানে বিগত সরকারের সময় একটা প্রকল্প দেখছিলাম, যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হয় হোমলেস মানুষদের জন্য আবাসন। একই রকম আমরা ঢাকায় এরকম অনেক মানুষকে দরিদ্র বসতিতে মিট করেছি, যে কমপ্লিটলি ফ্রিতে তার নিজের নিজের এলাকায়, বিশেষ করে নদী ভাঙন যুক্ত এলাকাগুলোতে, সে ওখানে একটা ফ্রিতে সরকারি বাড়ি পেয়েছে, কিন্তু সে ওটা রেখে সে ঢাকায় চলে আসছে, এবং সেই বাড়ি এখন হয়তো কেউই থাকে না, মেনটেনেন্স হচ্ছে না। সে একটা বাড়ি পেয়েছে, কিন্তু তাতে তার কোনো লাভ হয় নাই, কারণ তার কাজের জন্য অবশ্যই কোথাও যেতে হবে। এবং ওই বাড়িতে যে সে অন্য কেউ থাকবে, ও ওটা ভাড়াও দিয়ে আসতে পারে না, কারণ কারোর জন্যই এটা সুবিধা। তো এই যে দরিদ্র বসতির মানুষকে আবাসনের নামে ঠেলে দেওয়া এমন একটা জায়গায়, যেখান থেকে আসলে কাজের সুবিধা নাই, এটা আসলে আবাসন সমস্যাটার সমাধানের দিকে কোনো মানে এক পাখি 1 ইঞ্চিও আসলে আগাচ্ছে না। তো এইগুলা হচ্ছে আমাদের সব ধরনের কি বলবো যে মিসম্যানেজমেন্ট, যে চেষ্টা করা ভুল জায়গায়, একদম ভুল ভাবে ভুল জায়গায়। হ্যাঁ, ইফাত, আপনি কিছু বলতে চাচ্ছিলেন এই বিষয়ে? হ্যাঁ, এখানে আমার কাছে মনে হয় যে এই আমাদের যে সরকারি সংস্থাগুলো আছে তারা কিভাবে দরিদ্র মানুষের বসতিগুলোকে দেখে, তাদের যে গেজটা, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ তারা এই এই বসতিগুলোকে অস্থায়ী হিসেবে দেখে, এক ধরনের এনক্রোচমেন্ট হিসেবে দেখে। তারা ভাবে যে এগুলো অপরিকল্পিত জায়গা, অপরিকল্পিত বন্দোবস্ত। কিন্তু আসলে শহরের দরিদ্র মানুষরাও কিন্তু এক ধরনের পরিকল্পনা তৈরি করতেছে, এক ধরনের প্ল্যানিং করতেছে তাদের নিজেদের লাইফের, তাদের নিজেদের সেটেলমেন্টগুলো, তাদের বসতিগুলো, কিন্তু এক ধরনের, এটার মধ্যেও এক ধরনের পরিকল্পনার চিন্তা ভাবনা আছে। এবং এই জন্যই কিন্তু এগুলো টিকে থাকতে পারতেছে অনেক বছর ধরে, এই জন্যই কিন্তু তারা কাজ কাজ চালা যেতে পারতেছে। এই যে মাহমুদা যে জিনিসগুলো বললেন, সেগুলোর মধ্যে থেকে আমার কাছে মনে হয় যে যে কারণে আহ, আহ, এই পুনর্বাসনের যে উদ্যোগগুলা, এগুলো যে কারণে ফেল করে,
তার প্রধানতম কারণ হচ্ছে যে সে এই দরিদ্র মানুষের পরিকল্পনাটাকে স্বীকৃতি দিতে পারছে না। সে বুঝতেই পারতেছে না যে এখানে আসলে এক ধরনের পরিকল্পনা হয় যেটার জন্য মানুষের জীবিকা, যাতায়াত ব্যবস্থা, তাদের যে সামাজিক একটা যে নেটওয়ার্ক তৈরি হয় এই বসতিগুলোর মধ্যে, সেটা তাদের জন্য খুবই একটা বাস্তবসম্মত, খুবই গুরুত্বপূর্ণ একটা টেকসই একটা ইনফ্রাস্ট্রাকচার, এক ধরনের অবকাঠামো তাদের জন্য। এবং যখন আমরা পুনর্বাসন করছি তখন এই ব্যাপারগুলা যদি কনসিডার করা না হয়, তখন এই নতুন জায়গাতে তারা সাস্টেন করতে পারবে না। এবং এই আলাপগুলো মাহমুদ খুব চমৎকারভাবে করলো, সো আমি এগুলো আর আরেকবার রিপিট করবো না, কিন্তু যেটা বলবো যে এখানে আমরা যখন পুনর্বাসন নিয়ে কথা বলি, সেই পুনর্বাসনের মধ্যে যেটা মিসিং সেটা হচ্ছে যে এই পুনর্বাসনের প্রক্রিয়াগুলোর মধ্যে আসলে আমাদের দরিদ্র মানুষের জন্য কোনো মর্যাদা নাই। মানে এই প্রক্রিয়াগুলোর মধ্যে যে মানুষের সাথে কথা বলা, মানুষের প্রবলেমগুলো বোঝা, তাকে জিজ্ঞেস করা যে আপনি কোথায় থাকেন, আপনি কোথায় থাকতে চান, আপনার কোন ধরনের বাড়ি পছন্দ, আপনি কোন জায়গাতে উঠলে আপনার জন্য সুবিধা হতে পারে, এই যে একটা আলাপ আলোচনা, এই যে মানুষের কাছে আসা, মানুষের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করা, একটা অংশগ্রহণ ভিত্তিক একটা কাজ ভাবে পুনর্বাসনগুলো করা, এটা আসলে হয় না এখানে। এই শহরের মধ্যে দরিদ্রদেরকে শুধু লেবারার হিসেবে দেখা হয়, যে এরা শুধু লেবার করতে আসছে এবং এরা যেখানেই থাকুক ওখান থেকে এসে আমার চাকরি করবে, আমার কাজ করে দিবে, এরকম ভাবে তাদেরকে দেখা হয়। এই জন্য তাদের কোন জিনিসটা সুবিধা হবে এটা নিয়ে কোনো আলাপ আলোচনা হয় না। সো আমরা যখন ন্যায্য শহরের কথা বলতেছি, তখন আসলে আমরা একটা মর্যাদার শহরের কথা বলতেছি, যেখানে এই দরিদ্র মানুষগুলোকে মর্যাদার সহ সহ তাদেরকে এই, আমরা যদি কোনো গৃহায়ন প্রকল্প নেই বা যদি কোনো পুনর্বাসনের প্রকল্প নেই, সেটার মধ্যে তাদের একটা অংশগ্রহণ থাকবে এবং একটা মর্যাদার অংশগ্রহণ থাকবে, টোকেনিস্টিক অংশগ্রহণ না। আম, এবং তাদের তাদের জীবন ব্যবস্থা, তাদের মধ্যে যে পরিকল্পনাগুলো চলে, তাদের সমষ্টিগত যে পরিকল্পনা, সেই প্র্যাকটিসগুলোকে এক ধরনের স্বীকৃতি দেওয়া লাগবে। সেগুলোর থেকে অনেক কিছু শিখার আছে। এবং সেটা যদি আমরা না শিখতে পারি, তাহলে আমরা ভালো ন্যায্য পুনর্বাসন বা ন্যায্য আবাসনের ব্যবস্থা করতে পারবো না। না, ধন্যবাদ ইফাত এটা বলার জন্য। আমার মনে হয় আমরা অলরেডি সমাধানের কথা কিছুটা বলা শুরু করেছি। যে হ্যাঁ, আসলে সবচেয়ে প্রথমে মানে পরিকল্পনার আগেও আমাদের যে জিনিসটা আমার মনে হয় আমাদের আনতে হবে আমাদের সমাজের ভেতর, আমাদের প্ল্যানিং এর ভেতর, আমাদের সরকারি বেসরকারি খাতের ভেতর, যে এসব মানুষকে অদেখা করা যাবে না। তাদেরকে আমাদের আহ তাদেরকে দেখতে হবে, তাদের সমস্যাগুলো দেখতে হবে, এবং এটা বুঝতে হবে যে তারা এই নগরীর একজন হকদার। আমরা তাদেরকে খুব খুব এমন ভাবে দেখি যে উড়ে এসে জুড়ে বসেছে, যতক্ষণ কাজ করার দরকার ততক্ষণই আমি তাদেরকে দেখতে চাই, তারপরে আমি তাদেরকে নিয়ে আর ভাবতে চাই না। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু আমার প্রতিবেশী, এবং আমার আমার প্রতিবেশী হওয়ার থেকে বড় কথা, তারা এই শহরের একজন ন্যায্য হকদার। তারা এখান থেকে, এই শহরে তারা অনেকদিন ধরে বসবাস করে আসছে, এবং তা আমার যেমন একটা ন্যায্য বাসস্থানের অধিকার আছে, তাদেরও ঠিক সেরকমই একটা ন্যায্য বাসস্থানের অধিকার আছে। তো এই তাদের ব্যাপারে যে ন্যারেটিভটা, তাদের ব্যাপারে যে ফ্রেমিংটা, এটা আমাদের বদলানো খুবই দরকার। আম, এবং এরপরে আমার মনে হয় যে আহ, আমাদের আরেকটু মানে আমি যেটা জানতে চাচ্ছি যে আমরা সুশীল সমাজের থেকে বা বিভিন্ন রাইটস অর্গানাইজেশন থেকে বা একটা স্টুডেন্ট বডি হিসাবেও, বা এক গবেষণার ইয়ে থেকে, পার্সপেক্টিভ থেকে, বা একজন সাধারণ নাগরিক হয়েও কিভাবে আমরা এই বাসস্থানে, এই যে ন্যায্য বাসস্থান পার্টিকুলারলি নিম্ন আয়ের মানুষজনদের জন্য, এটা সমাধানগুলো কিভাবে আমরা বের করতে পারি। এটা খুবই কমপ্লেক্স একটা সমস্যা, এটা এটা সহজ সমস্যা না। এবং এখানে আসলে সরকারের সাহায্য ছাড়া, সরকারের প্রতিনিধিত্ব ছাড়া এই 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 সমস্যা দূর করা সম্ভব না। কিন্তু সরকার বা বেসরকারি খাত থেকে বা সুশীল সমাজ থেকে কিভাবে আমরা এটার সমাধান পেতে পারি, সমাধানগুলো কি কি হতে পারে, এটাই আমার প্রশ্ন থাকবে মাহমুদার থেকেও এবং ইফাদের থেকেও। আম, একটু হয়তো বিচ্ছিন্ন ভাবে বলবো, কিন্তু আহ আচ্ছা, দুই তিনটা জিনিস যদি আমরা চিন্তা করতে পারি। প্রথমত, এটা আমাদের 5 বছরের প্ল্যান গুলো যেগুলো আছে, ওগুলোর প্রথম দিককার প্ল্যান গুলোতে মানে কথা বলার টোনটা, ন্যারেশনের টোনটা আসলে ওরকম ছিল
সরকার আসলে এনাবেলার হবে রাদার দেন প্রোভাইডার। এইটা একটা খুবই জরুরি কথা, এবং এটা আমাদের জাতীয় গৃহায়ণ নীতিমালাতেও এই কথাটাই আছে, এবং অনেক ভালো ভালো জিনিস আছে। পরে জাতীয় গৃহায়ণ নীতিমালা অনুসারে কিন্তু আর কাজ হয় না, কারণ ওই নীতিমালাটার একটা মানে এক্স্যাক্টলি ফুটস্টেপস কি হবে এটা রিয়েলাইজ করার জন্য সেটা আবার তৈরি হয়। তো নীতিমালার মতো খুব সুন্দর একটা নীতিমালা তৈরি হয়ে বসে আছে কোথাও, আর মানে বাকি পুরো দেশে সরকার হোক বা অন্যান্য যারা হোক, তারা ওই পুরানো পদ্ধতিতে কাজ করে যাচ্ছে। তো এখন যদি হয় যে এই বুঝাটা, এই যে প্রোভাইডার আর এনাবলার হওয়ার পার্থক্যটা বোঝাটা, তো এখন প্রোভাইডার হয়ে যেটা করার চেষ্টা করছে বিভিন্ন এজেন্সি, যার যেটুক ম্যান্ডেট হোক বা যার যেদিকে আগ্রহ হোক, সেটা হচ্ছে হাউজিং ইউনিটস তৈরি করা। তো তখন অবশ্যই এটা আমি যত টাকাই খরচ করি না কেন, এবং এটা কোনো সরকারের পক্ষে মানে সমস্ত দরিদ্র মানুষের জন্য আমরা আগে ইনভেস্ট করে খরচ করে ইউনিট তৈরি করে দেব, পরে ওইটা আমরা সেল করি বা ভাড়া তুলি বা ফ্রিতে দেই, আমরা উঠায় আনবো, এটা কোনো পৃথিবীর কোনো সরকারের পক্ষে আসলে এই ঘটনা ঘটানো সম্ভব না। আর আহ, মানে ব্যক্তিগতভাবে বা আমরা কালেকটিভলি যেটা মনে করি যে এটা তো উচিতও না। মানে এটা হচ্ছে আরো স্মার্টার একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, যেখানে সরকার আসলে এনাবলার। এনাবলার মানে কি, মানে কোন জায়গাগুলার জট গুলো আসলে দরিদ্র মানুষের পক্ষে খোলা একেবারেই সম্ভব না, ওই জায়গাগুলোতে সরকারের সাহায্য করে। তো আমি এমন একটা জায়গায় থাকছি, যে জায়গাটা ও বছরের পর আমি 30 বছর ধরে করাইলের মতো কোন একটা জায়গায় থাকছি, বা তার চেয়েও বেশি সময় ধরে থাকছি, এবং ওই জায়গার টেনিউর নিয়ে যে জটটা, সেটা আমি বা আমার আশেপাশের 100 জনের মানে মিলেও খোলা সম্ভব না। তখন সরকার আসলে ওই জায়গায় হেল্প করতে পারে, যে এই আহ, এই জায়গার জটটা খুলে দিয়ে, যে এটা আবাসনের জন্য পারমিশন দেওয়া হলো, ওই জায়গাতে সরকার অনেক কিছু করতে পারে। এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে করাইলের কথা বললাম, করাইল হয়তো আরো জটিল, কারণ এখানে সরকারেরই বিভিন্ন মিনিস্ট্রির মধ্যে আসলে লিগাল কেসেস চলছে, বাট এরকম আরো অনেক জায়গা আছে যেগুলাতে আহ, একটা জট খোলার জায়গা হচ্ছে যে সরকার পারমিশন দেওয়া বা অ্যাকনলেজ করা যে আবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইখানে যদি সরকার এইটুক জায়গায় ইনভেস্ট করে, তাহলে এইটা আসলে সরকারও লাভবান হচ্ছে, মানুষও লাভবান হচ্ছে। এতটুকু একনলেজ করে কোনো ধরনের কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট সিস্টেম, অন্য কোনো সহজ লিজিং সিস্টেম, এগুলো নিয়ে যদি সরকার এক্সারসাইজ করে, তখন মানুষ আসলে বিভিন্ন ভাবে নিজের সক্ষমতা অনুযায়ীও নিজের জায়গাটা বেটার করার জন্য, বাড়িঘর বেটার করার জন্য ওখানে ইনভেস্ট করবে। এবং অন্যান্যরা যারা, যে অর্গানাইজেশন গুলো আসলে কাজ করতে পারে না, আমাদের স্যানিটেশন, তারপরে ড্রেনেজ, মানে কমিউনিটির ভেতরের এইসব কাজগুলো তো অনেক এনজিও গুলো হেল্প করে। তো ওরাও আসলে কাজ করতে পারবে, এবং এই যে এই একটা জট খুলে দিলে তখন অনেক রিসোর্স আসলে একটা জায়গায় পুলড হতে থাকে। তো অনেক সমস্যার সমাধান এমনি হয়ে যাবে, রাদার দেন সরকার আসলে প্ল্যান করবে ওইখানে আমি একটা বিল্ডিং বানাবো, ওটার ল্যান্ডের টাকার ম্যাক্সিমাইজেশন করব। তো আমি মনে করি সমাধানের জন্য আমরা দুইটা জিনিস যদি চিন্তা করি, এক হচ্ছে যে আহ সবাই যারা কাজ করবে তারা এনাবলার হিসেবে কাজ করবে রেদার দেন প্রোভাইডার, এক। আর দুই হচ্ছে যে একদমই প্রথম চিন্তাটাই হচ্ছে ওয়েলফেয়ার নিয়ে চিন্তা করতে হবে রেদার দেন এই যে পুঁজিবাদী সব ব্যবস্থা। এই দুইটা জায়গায় শিফট হলে আসলে অনেক কিছু শিফট হয়ে যায়। আহ, মাহমুদ, অনেক ধন্যবাদ এই জিনিসগুলো বলার জন্য। মানে এর সাথে আমি জাস্ট আরো দুইটা জিনিস অ্যাড করব। একটা হচ্ছে যে বর্তমানে কিন্তু আমাদের কোনো আহ, শক্ত লিগ্যাল ফ্রেমওয়ার্ক নাই ন্যায্য আবাসনের জন্য, এবং এটা আমাদের অনেক বড় একটা গ্যাপ। আমাদের সবচেয়ে অ্যাডভান্সড যে লিগ্যাল মেকানিজমটা আছে এখন, সেটা হচ্ছে যে আহ, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না, এরকম একটা কোর্টের রায় আছে, এবং সেটার উপরে ভিত্তি করে যখন উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হয়, তখন আমরা অনেক সময়তে বিভিন্ন লিগ্যাল অর্গানাইজেশনরা তখন সেই
রায়টাকে ধরে উচ্ছেদগুলা থামায়। সো এটা এক ধরনের ডিফেন্সিভ অ্যাপ্রোচ আমরা যদি চিন্তা করি। তো আমার কাছে মনে হয় যে আমাদের ডিফেন্সিভ অ্যাপ্রোচের থেকে একটা প্রোডাক্টিভ অ্যাপ্রোচে যাওয়া লাগবে। আমাদের লিগ্যাল একটা ফ্রেমিং লাগবে, একটা ফ্রেমওয়ার্ক লাগবে, যেটার মধ্যে ন্যায্য আবাসনের একটা স্বীকৃতি থাকবে। এবং এই জন্যই গত বছর আমরা যখন জাস্ট আরবান থেকে ন্যায্য নগর ইশতেহার অর্গানাইজ করি, সেখানে আমাদের প্রথম কথাই ছিল যে এই যে কনস্টিটিউশনটা যে রিফর্ম হচ্ছে, সে রিফর্মের মধ্যে আহ, ন্যায্য নগর জীবনের অধিকার বলে একটা আর্টিকেল আমাদের ফান্ডামেন্টাল রাইটসের জায়গাতে থাকা উচিত। কারণ আমরা এখন আহ, নগরায়ন হচ্ছে, আমাদের দেশে হতে থাকবে, আমাদের আহ, মানুষজন 60%-এর বেশি নগরে থাকবে। সবার আশা আকাঙ্ক্ষাও একটা নগর জীবনের মধ্যে থাকা, সো সেইটার একটা ন্যায্য নগর জীবনের একটা অধিকার আমাদের ফান্ডামেন্টাল রাইট হওয়া উচিত। এবং তার ভিতরে আমরা 7টা পিলার প্রস্তাব করেছিলাম, তার মধ্যে একটা পিলার ছিল ন্যায্য আবাসন এবং এজমালি সম্পত্তি। সো এই এরকম একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক আসলে আমাদের এই মুহূর্তে খুবই খুবই দরকার, এটা একটা জিনিস। আম, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে বর্তমান সিটি কর্পোরেশন বা আমাদের যে গভর্নেন্স ফ্রেমওয়ার্কটা, এর মধ্যে তো একটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন রকম অর্গানাইজেশন বিভিন্ন রকম কাজ করতেছে। একদিকে ওয়াসা, রাজুক, এনএচএ, সিটি কর্পোরেশন সবাই তাদের নিজেদের নিজেদের জায়গাতে কাজ করতেছে, এবং এর মধ্যে এটা একটা কমন, মানে সবাই বলে যে এটা এদের মধ্যে কোঅর্ডিনেশন নাই, এদের কাজ ছড়ানো ছিটানো। আচ্ছা, এটা গেল। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে আমাদের যে এই লোকাল গভর্নমেন্টের মডেলটা, এই মডেলটা আসলে আমাদের রুরাল ডেভেলপমেন্ট বা রুরাল গভর্নেন্সের যে মডেলটা, সেটার থেকে তৈরি হয়েছে এবং সেটার মধ্যে পড়তেছে। কিন্তু আমরা যে একটা আরবানাইজেশনের কনটেক্সটে ঢুকে গেছি এবং সেটার যে একটা সিটি গভর্নেন্সের যে একটা আলাদা ব্যাপার, এইটার কিন্তু কোনো স্বীকৃতি নাই, এটার কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং নাই। সো আমরা সো আমাদের আমাদের চিন্তাটা এরকম যে কিছু কিছু জায়গাতে এত, মানে গ্রাম এত ডেভেলপ হয়ে গেছে যেগুলো শহর হয়ে গেছে, কিন্তু শহর যে একটা পুরোপুরি আলাদা জিনিস, এটার স্বীকৃতি নাই। সো আমাদের আসলে, এবং আমাদের সিটি কর্পোরেশনও কিন্তু তেমন পাওয়ারফুল না, আমাদের মেয়রের হাতেও তেমন পাওয়ার নাই যে সে আহ, আহ, শহরের মধ্যে নগরায়নকে আসলে অন্যভাবে ডিরেকশন দিতে পারবে। সো এই সব কিছু মিলায় আমার কাছে দ্বিতীয় যেটা প্রস্তাব, সেটা হচ্ছে যে যেটা নিয়ে গত বছরেও এটা নিয়ে এই ন্যায্য নগর ইশতেহারেও আলাপ আলোচনা হয়, যে আমাদের আসলে একটা ভিন্ন মিনিস্ট্রি দরকার, হয়তো হয়তো একটা সিটিজ মিনিস্ট্রি দরকার, যারা আরবান গভর্নেন্সটাকে গাইড করতে পারবে, আরবান গভর্নেন্সটাকে আলাদাভাবে সেটাকে চালাতে পারবে। এবং সেটার সাথে আমাদের অন্যান্য যে লোকাল গভর্নেন্স আছে, রুরাল গভর্নেন্স আছে, এগুলোর সাথে যেন একটা মিলে, যেন কনফিউজিং একটা সিচুয়েশন তৈরি না হয়। সো এটা আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রপোজাল, যে আমাদের একটা সিটি গভর্নেন্স দরকার। সো আমরা আজকের অনুষ্ঠানটা আমাদের এই পর্যন্তই ছিল। সো আমরা আলাপটা তাহলে এখানে শেষ করছি। আম, আবিয়াকে অনেক ধন্যবাদ সঞ্চালনা করার জন্য। মাহমুদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। ধন্যবাদ ইফাত, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হলো। এবং আমরা তো আই হোপ যে আমরা এই গুরুত্বপূর্ণ ডিসকাশন গুলা চালিয়ে যেতে থাকবো, এবং আরো বেশি, আরো জনসাধারণের সাথেও আমরা কোনো না কোনো ভাবে কানেক্ট করতে পারবো। আচ্ছা, না সরি, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। না, আমার মনে হলো যে খুবই ভালো আলোচনা হলো, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস কাভার করতে পারলাম। এবং আমার মনে হয় যে মানে আইনি অবকাঠামো এবং গভর্নমেন্টের নীতিমালা, দুটো জায়গা থেকেই আমরা এখানে অ্যাপ্রোচ করতে পারি অন্যায্য বাসস্থানের সমস্যাগুলো, যেগুলো এখন আহ, ঢাকায় আমরা দেখে থাকি প্রতিনিয়ত। তা আমার মনে হয় এরকম একটা আড্ডার জন্য আমরা আবার বসতে পারি, এরকম ন্যায্য নগরায়নের আন্ডারে অন্য টপিক নিয়ে, এবং আমরা খুব শীঘ্রই আরেকটা আড্ডাতে আবার বসবো। তো খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, এবং টপিকগুলো খুব ইনফরমেটিভ ছিল। এবং হ্যাঁ, ভালো লাগলো, আবার দেখা হবে দুজনের সাথেই। ধন্যবাদ।